গল্পকথন বই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা বাদশাহ নামদার। আজ অষ্টম এবং শেষ পর্ব। শেরশাহ কাকগির দুর্গ পরিদর্শনে গিয়েছেন। দুর্গ প্রাচীরের কামানগুলির অবস্থা কি দেখছেন। হঠাৎ একটা গোলা ভরা কামান বিস্ফোরিত হল। শেরশাহ লুটিয়ে পড়লেন। মৃত্যুর আগে কিছুক্ষণের জন্য তার জ্ঞান ফিরল। তিনি বিড়বিড় করে বললেন, আমি মারা যাচ্ছি। দিল্লির সিংহাসন আমি আমার প্রথম পুত্র জালাল খাঁর জন্য নির্ধারণ করেছি। পুত্র জালাল খাঁ সিংহের মতো সাহসী। একমাত্র সেই পারবে মোগলদের হাত থেকে সিংহাসন রক্ষা করতে। আমার মন বলছে হুমায়ুন হারানো সিংহাসন ফিরে পেতে আসবেন। জালাল খাঁ ইসলাম শাহ নাম নিয়ে দিল্লির সিংহাসনে বসলেন। ইসলাম শাহ কাব্যানুরাগী মানুষ ছিলেন। নিজের শের লিখতে পারতেন না। যারা পারত তাদের প্রতি তার ভালোবাসার সীমা ছিল না। মানুষ হিসেবে অন্যান্য গুণাবলীও ছিল। মদ্যপান বা কোনো নেশাজাতীয় বস্তুর প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। শেরশাহ সম্পূর্ণ হিন্দুস্তানের রাস্তাঘাট বানানোর যে কাজ শুরু করেছিলেন, ইসলাম শাহ সেই কাজ শেষ করতে চেয়েছিলেন। দিল্লির মানুষজন ইসলাম শাহকে পছন্দ করত। মুন্ডিত মস্তক, শ্বশ্রুবিহীন মির্জা কামরান দিল্লির সম্রাট ইসলাম শাহের সামনে বসে আছেন। কামরানকে অদ্ভুত দেখাচ্ছে। ইসলাম শাহ রসিকতা করে বললেন, আপনাদের মহিলারাও কি আপনার মতো মাথার চুল কামিয়ে ফেলে? কামরান সঙ্গে সঙ্গে বললেন, না, তারা আপনাদের মতো বিশাল গোঁফ রাখে। ইসলাম শাহ হাসতে হাসতে বললেন, আপনার রসবোধ দেখে মুগ্ধ হলাম। আপনি চমৎকার শের লেখেন জানতাম, রসিকতা করতে পারেন জানতাম না। আপনার একটি শের শোনান। কামরান আবৃত্তি করলেন, ললাটের এমনই লিখন যে সে শ্রেষ্ঠ জনকে মাটিতে মেশায়, যোগ্যদের মাথার উপরে অযোগ্যদের বসায়। ইসলাম শাহ গম্ভীর হয়ে বললেন, আপনি কি আমার প্রতি ইঙ্গিত করছেন? কামরান বললেন, না, রসিকতা করলাম। একটু আগে আপনি আমার রসবোধের প্রশংসা করেছেন বলেই শেরের মাধ্যমে রসিকতা। আপনি নিজে খুব ভালো করে জানেন যোগ্যরাই থাকে, অযোগ্যরা ধুলায় মিশে যায়। ইসলাম শাহ বললেন, আপনি নিজেকে কি ভাবেন, যোগ্য না অযোগ্য? কামরান বললেন, সময় ঠিক করে দেবে আমি যোগ্য না অযোগ্য, তবে হুমায়ুন অযোগ্য তাতে সন্দেহ নেই। ইসলাম শাহ বললেন, কান্দাহার যুদ্ধে আপনি শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন। আমি বিভ্রান্ত ছিলাম। পারস্য সম্রাট হুমায়ুনকে আমার হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পারস্য বাহিনীকে দেখে আমি ভেবেছি তারা হুমায়ুনকে বন্দী করে নিয়ে আসছে। কাবুলের যুদ্ধেও আপনি পরাজিত হয়েছেন। এখানে আমার হিসাবে কিছু ভুল হয়ে গিয়েছিল। অতীতে দেখেছি যে কোনো যুদ্ধে জয়লাভের পর হুমায়ুন পানাহারের উৎসব বসান। দিনের পর দিন উৎসব চলতে থাকে। আমি কল্পনাও করি নাই হুমায়ুন তৎক্ষণাৎ কাবুলের দিকে যাত্রা করবেন। আমি দুর্গ গোছানোর সময় পাই নাই। ইসলাম শাহ বললেন, আমার কাছে কি চান? ধার হিসেবে অর্থ চাই। চড়া সুদ দিতে আমি প্রস্তুত। সৈন্য সংগ্রহ করে আমি আবার কাবুল জয় করব। আমি কি অর্থ পেতে পারি? ইসলাম শাহ বললেন, অবশ্যই অর্থ পেতে পারেন। ভাইয়ে ভাইয়ে বিবাদ লেগে থাকলে আমার সুবিধা। আপনারা কামড়াকামড়ি করতে থাকবেন, আমি নির্বিঘ্নে সিংহাসনে বসে থাকব। মির্জা কামরান আগ্রহের সঙ্গে বললেন, কি পরিমাণ অর্থ সাহায্য আমি পেতে পারি? ইসলাম শাহ হাই তুলতে তুলতে বললেন, 5টি তাম্র মুদ্রা দিতে পারি, এতে চলবে? মির্জা কামরান হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। ইসলাম শাহ বললেন, এতক্ষণ আপনি রসিকতা করছিলেন, এখন আমি রসিকতা করলাম। কামরান বললেন, আপনি আমাকে কোনো সাহায্য করছেন না? ইসলাম শাহ বললেন, আপনি যদি সম্পূর্ণ নিজের অর্থে এবং নিজের সামর্থ্যে আবার কাবুল জয় করতে পারেন, তবেই বুঝব আপনি যোগ্য। তখন সাহায্য করব, তার আগে না। মির্জা কামরান হনহন করে দরবার ত্যাগ করলেন। দরবারের অমাত্যরা ফিসফিস করে বলতে লাগলেন, ময়ূর, ময়ূর। কোনো এক বিচিত্র কারণে কামরানের দরবারে ঢোকা এবং বেরোবার সময় তারা ময়ূর ময়ূর করেন।
বৈরাম খাঁ পারস্য সেনাবাহিনীর উপর যথেষ্ট বিরক্ত। তারা শান শৌকত এবং জৌলুস প্রদর্শনে যতটা উৎসাহী, যুদ্ধে ততটা না। তাদের হাতের তরবারির ওজন অনেক বেশি। ওজনের কারণে তরবারি চালানোর ক্ষিপ্রতা তাদের নেই। কম ওজনের তরবারি দেয়া হয়েছিল, ফলাফল আরও খারাপ। অনভ্যস্ততার কারণে হালকা তলোয়ার এরা চালাতেই পারে না। সবচেয়ে বড় সমস্যা, হস্তি বাহিনীর ভয়ে তারা ভীত। হিন্দুস্তানের যুদ্ধে হস্তি বাহিনী থাকবেই, এই সত্যটা পারস্য বাহিনীর মাথায় এখনও ঢোকেনি। হুমায়ুন জানিয়েছেন পারস্য বাহিনীর এখন আর তার প্রয়োজন নেই, তারা যেন পারস্যে চলে যায়। পারস্য বাহিনীর প্রধান বিনয়ের সঙ্গে জানিয়েছেন তারা পারস্য ফিরে যেতে আগ্রহী না, বাকি জীবন তারা হুমায়ুনের সেবা করবে। তারা ফিরে যেতে চাচ্ছে না কেন তাও পরিষ্কার না। হুমায়ুনের রাজকীয় কাফেলা এখন আছে পাঞ্জশিরে। জায়গাটা অতীব মনোরম। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ফলের বাগান, সবুজ মাঠ, ছোট ছোট টিলা, বনের ভেতর দিয়ে পাহাড়ি যে নদী গিয়েছে তার জল কাকের চোখের মতো স্বচ্ছ। হুমায়ুনকে বেশিরভাগ সময় দেখা যায় নদীর ওপরের বড় পাথরের চাঁইয়ে বসে আছেন। হাতে মির্জা কামরানের লাইব্রেরির কোনো একটা বই। জ্যোতির্বিজ্ঞানের উপর বই পড়তেই এখন তিনি আগ্রহী। পারস্যে তিনি মানমন্দির দেখে এসেছেন। রাজ্য ফিরে পেলে পারস্যের মতো একটি মানমন্দির প্রতিষ্ঠা করা তার গোপন বাসনা। আকাশে শুক্র গ্রহ দেখা গেলে ফজরের নামাজের সময় হয়। যখন গ্রহটি আর দেখা যায় না তখন ফজরের নামাজের সময় শেষ। এই তথ্য তিনি পারস্য মানমন্দির থেকে জেনে এসেছেন। বিষয়টি এখনো পরীক্ষা করা হয়নি। হুমায়ুন পাঠে মগ্ন, তার দুটি পা পানি স্পর্শ করে আছে। পানি শীতল, মাঝে মাঝেই তাকে পা পানি থেকে তুলতে হচ্ছে। হুমায়ুনের আনন্দময় সময়ে জওহর আবদাবচি দুঃসংবাদ নিয়ে উপস্থিত হল। মির্জা কামরান আবার কাবুল দখল করেছেন এবং নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু করেছেন। হুমায়ুন বই বন্ধ করতে করতে বললেন, আফসোস, বৈরাম খাঁকে ডেকে নিয়ে এসো। জওহর ছুটে যেতে গিয়ে পাথরে ধাক্কা খেয়ে পানিতে পড়ে গেল। হুমায়ুন তাকে টেনে তুলতে তুলতে বললেন, কোরআন শরীফের একটি আয়াতে বলা হয়েছে, হে মানব সম্প্রদায়, তোমাদের বড়ই তাড়াহুড়া। জওহর, তাড়াহুড়ার কিছু নেই, যা নিয়তিতে নির্ধারিত তাই হবে। তাড়াহুড়া করে কিছু হবে না। পাশাপাশি দুটা পাথর, একটিতে হুমায়ুন বসেছেন, অন্যটিতে বৈরাম খাঁ। বৈরাম খাঁকে অত্যন্ত চিন্তিত দেখাচ্ছে। এত চিন্তিত তাকে সচরাচর দেখা যায় না। চিন্তার প্রধান কারণ, হামিদা বানু এবং তার শিশুপুত্র আকবর কামরানের হাতে আটক হয়েছেন। এই খবর হুমায়ুন জানেন না। হামিদা বানু এবং আকবর ছিলেন কান্দাহার দুর্গে। কান্দাহার থেকে তারা কাবুলে কেন গেলেন, কখন গেলেন, তা বৈরাম খাঁ জানেন না। হুমায়ুন বললেন, আপনি এত চিন্তিত হবেন না, আমার ভাই আকবরের কোনো ক্ষতি করবে না, এটা তৈমুর বংশের ধারা। জাহাপনা, বংশের ধারা সবসময় কাজ করে না, আমার ভাইদের ক্ষেত্রে করবে। বৈরাম খাঁ বললেন, আমি এই মুহূর্তেই রওনা হব। আপনি এখানেই থাকবেন। জায়গাটা আপনার পছন্দ হয়েছে, আপনি বিশ্রাম করুন। আপনার বিশ্রাম প্রয়োজন। সেনাবাহিনীর একটা বড় অংশকে রেখে যাচ্ছি। আপনার নিরাপত্তার জন্য আপনি নিজেই যথেষ্ট, তারপরেও মির্জা হিন্দাল থাকবেন। হুমায়ুন বললেন, বৈরাম খাঁ, আমি আপনার সঙ্গে যাব। এখন পর্যন্ত এমন কোনো যুদ্ধ হয়নি যেখানে আমি যুদ্ধ পরিচালনা করিনি। বৈরাম খাঁ বললেন, আপনি এখানেই থাকবেন। ভবিষ্যতে অনেক যুদ্ধ হবে, কোনোটাতেই আপনাকে অংশগ্রহণ করতে হবে না। যা করতে আপনার পছন্দ আপনি তাই করবেন। বই পড়বেন, ছবি আঁকবেন, গান শুনবেন। এখন আপনার অনুমতি পেলে আমি যুদ্ধযাত্রা করি। সম্রাট হ্যাঁ সূচক মাথা নাড়লেন। মির্জা কামরানের বিশেষ দূত এসেছে ইসলাম শাহের কাছে। দূতের কাছে পত্রে কামরান লিখেছেন, হাস্য পরিহাসে পটু দিল্লির সিংহাসনের মালিক ইসলাম শাহ, জনাব, আপনার সাহায্য এবং মূল্যবান পরামর্শ ছাড়াই আমি কাবুল দখল করেছি। আগের ভুল এ দফায় করি নাই। দুর্গ দুর্ভেদ্য।
হুমায়ুনের অপদার্থ পারস্য সৈনিকেরা কিছুই করতে পারবে না। কাবুল দখল করলে আপনি আমাকে সাহায্য করবেন বলেছিলেন, এখন সাহায্য করুন। আপনার জন্য একটি শের পাঠালাম। কাবুল দুর্গ দখলের পরপর এই শেরটি আপনাতেই আমার মাথায় আসে। রাজ্য হল এমন এক রূপসী তরুণী যার ঠোঁটে চুমু খেতে হলে সুতীক্ষ্ণ তরবারির প্রয়োজন হয়। হুমায়ুন এখন কোথায় আছেন আমি জানি। আপনার সাহায্য পেলেই তাকে শিকল পরিয়ে আপনার সামনে উপস্থিত করব। আপনি তার সঙ্গে রঙ্গরসিকতা কিংবা কাব্য আলোচনা করতে পারেন। হুমায়ুন কাব্য আলোচনায় বিশেষ পারদর্শী। ইতি মির্জা কামরান। ইসলাম শাহ মির্জা কামরানের দূতের হাতে 5টি তাম্র মুদ্রা দিয়ে দিলেন। মির্জা কামরান দুর্গ রক্ষায় নতুন পরিকল্পনা করেছেন। দুর্গের ভেতর শুধু কামানচিদের রাখা হয়েছে। তারা দুর্গ প্রাচীরের চারদিকেই কামান বসিয়েছে। কামরানের মূল সৈন্যবাহিনী দুর্গের বাইরে গোপনে অবস্থান করছে। বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং মির্জা কামরান। বৈরাম খাঁ ঘোড়সর বাহিনী নিয়ে এগিয়ে আসছেন, এই খবর পাওয়া গেছে। বৈরাম খাঁ দুর্গ আক্রমণের পর কামান দাগা শুরু হবে। দুর্গের ভেতর থেকে গোলাবর্ষণ বন্ধ হওয়া মাত্র মির্জা কামরান পেছন থেকে আক্রমণ করবেন। তার মূল লক্ষ্য থাকবে হুমায়ুনকে হত্যা করা। গত কয়েকবারের যুদ্ধে দেখা গেছে বৈরাম খাঁর প্রধান চেষ্টা থাকে হুমায়ুনকে মূল যুদ্ধের বাইরে রাখা। এবারও তাই হবে। হুমায়ুন থাকবে কামানের গোলার সীমানার বাইরে। পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়া সহজ হবে। যুদ্ধ এবং প্রেমে কোনো কিছুই পরিকল্পনা মতো হয় না। বৈরাম খাঁ সঙ্গে হুমায়ুনকে আনেননি এবং তিনি দুর্গ আক্রমণ করলেন না। কামানের গোলার সীমানার বাইরে অবস্থান নিলেন। নিজের কামানগুলি দুর্গ বরাবর তাক না করে তার সৈন্যদলের পেছনে বসালেন, যেন শত্রু পেছন থেকে আসতে না পারে। দুর্গ লক্ষ্য করে কামান দাগাও যাচ্ছে না। শিষ্য আকবর সেখানে আছে। গোলার আঘাতে তার ক্ষতি হতে পারে। মির্জা কামরান দ্রুত নতুন পরিকল্পনা করলেন। তিনি হুমায়ুন যেখানে আছেন সেখানে চলে যাবেন। বৈরাম খাঁ দুর্গ জয়ে ব্যস্ত থাকবে। তিনি ঝাঁপিয়ে পড়বেন হুমায়ুনের শিবিরে। বৈরাম খাঁ ফজরের ওয়াক্তে তেমন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই দুর্গ দখল করলেন। সেদিন ছিল শুক্রবার। মসজিদে হুমায়ুনের নামে খুতবা পাঠের শেষে শিশু আকবর এবং হামিদা বানুকে নিয়ে যাত্রা শুরু করলেন। রাতের প্রথম প্রহর। তাঁবুর বাইরে হুমায়ুন গালিচা পেতে বসেছেন। আফিম সেবন করবেন তার প্রস্তুতি শুরু হয়েছে। হুমায়ুনের মন খানিকটা বিক্ষিপ্ত। কাবুল জয়ের কোনো খবর এখনো তার কাছে পৌঁছায়নি। এই মুহূর্তে তিনি জোনাকি দেখছেন। এই অঞ্চলের মতো জোনাকি তিনি আর কোথাও দেখেননি। শত শত জোনাকি দল বেঁধে ঘুরছে। বিশেষ বিশেষ মুহূর্তে সবাই একসঙ্গে আলো নিভিয়ে দিচ্ছে। তখন মনে হয় কোনো জোনাকি নেই, আবার তারা আলো জ্বালাচ্ছে। জোনাকি পোকা অনুসরণ করতে গিয়ে নতুন খাটানো ছোট্ট একটা তাঁবুর দিকে হুমায়ুনের চোখ গেল। বিশেষত্বহীন তাঁবু, কিন্তু 6 জন সৈনিক তাঁবুটি পাহারা দিচ্ছে। তিনি জওহরকে বললেন, তাঁবুটা কার? জওহর বলল, বৈরাম খাঁর। তাঁবুর চারদিকে পাহারা কেন? জানি না জাহাপনা। অনুসন্ধান করো। আপনার অনুমতি ছাড়াই আমি অনুসন্ধানের চেষ্টা চালিয়েছিলাম। সৈনিকেরা আমাকে তাঁবুর কাছে যেতে দেয় নাই। হুমায়ুন উঠে দাঁড়ালেন। তাঁবু রহস্য ভেদ করে তিনি আফিম নিয়ে বসবেন। তাকে খানিকটা চিন্তিত মনে হল। তিনি তাঁবুর কাছে যেতেই সৈনিকরা কুর্নিশ করে সরে দাঁড়াল। হুমায়ুন বললেন, তাঁবুর ভেতর কি? সৈনিকরা বলল, তাঁবুর ভেতর একজন কেউ আছেন। সে কে আমরা জানি না জাহাপনা। বৈরাম খাঁ তাকে তাঁবুতে রেখেছেন। আমাদের উপর নির্দেশ সে যেন পালিয়ে যেতে না পারে এবং কেউ যেন তাঁবুতে ঢুকতে না পারে। হুমায়ুন পর্দা সরিয়ে তাঁবুতে ঢুকে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলেন। অবিকল তার মতো দেখতে এবং তার সাজ পোশাকে একজনকে তাঁবুর ভেতরে চারপাইয়ে বসে আছে। সে সম্রাটকে দেখে উঠে দাঁড়াল এবং কুর্নিশ করল। হুমায়ুন বলল, তুমি কে? জাহাপনা, আমি একজন তুর্ক।
আমার নাম হামজা। তুমি দেখতে অবিকল আমার মতো, এটা জানো? জানি জাহাপনা, এই জন্যই আমাকে আটকে রাখা হয়েছে। তুমি দেখতে আমার মতো, এটা কোনো অপরাধ হতে পারে না। ঘটনা খুলে বলো। জাহাপনা, আমি দুশরা হুমায়ুন। যদি কোনো দুর্ঘটনায় আপনার প্রাণহানি হয়, তখন আমাকে দেখিয়ে বলা হবে হুমায়ুন জীবিত। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সেই ব্যবস্থা। তোমার পেশা কি? জাহাপনা, আমি একজন মুচি, পাদুকা সেলাই করি। একই চেহারার দুজন মানুষ, একজন সম্রাট আরেকজন পাদুকা সেলাই করে। কি আশ্চর্য! তুমি আজ রাতে আমার সঙ্গে খানা খাবে। জাহাপনা, এই তাঁবুর বাইরে আমার যাওয়ার হুকুম নাই। তোমার জন্ম তারিখ কি? আমার মতো মানুষের জন্ম তারিখ কেউ রাখে না জাহাপনা। বিবাহ করেছ? জি জাহাপনা। স্ত্রীর নাম কি? যদি গোস্তাকি না নেন তাহলেই বলতে পারি। গোস্তাকি নেব না। আমার স্ত্রীর নাম হামিদা। হুমায়ুন বিড়বিড় করে যে শের আবৃত্তি করলেন, তার অর্থ বিশ্বের বিপুল রহস্যের আমরা যেটুকু জানি তাও রহস্যে ঢাকা। নিজ তাঁবুতে ফিরে তেমন কোনো কারণ ছাড়াই হুমায়ুন অসুস্থ হয়ে পড়লেন। প্রবল জ্বরে তার শরীর কাঁপতে লাগল। বিকারের ঘোরে বারবার ডাকতে লাগলেন, আকিকা বেগম, তুমি কোথায়? সবাই যখন হুমায়ুনকে নিয়ে ব্যস্ত, ঠিক তখনই মির্জা কামরান তার বাহিনী নিয়ে উপস্থিত হলেন। অতর্কিত আক্রমণে হুমায়ুনের বাহিনী হকচকিয়ে গেল। মির্জা কামরান ব্যূহের ভেতর ঢুকে পড়লেন। যে কোনো মুহূর্তে হুমায়ুনের তাঁবু আক্রান্ত হবে এমন অবস্থা। হুমায়ুনকে রক্ষার জন্য মির্জা হিন্দাল এগিয়ে গেলেন। মির্জা কামরান যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে গেলেন, তবে একা গেলেন না, তার ছোট ভাইয়ের প্রাণ সঙ্গে করে নিয়ে গেলেন। মির্জা হিন্দাল যুদ্ধে নিহত হলেন। বৈরাম খাঁ শিশু আকবর, তার মা হামিদা বানু এবং হুমায়ুন মাতা মাহিম বেগমকে নিয়ে ফিরলেন পরদিন ভোরে। বৈরাম খাঁর মাথায় আকাশ ভেঙে পড়ল। হুমায়ুন অচেতন, মির্জা হিন্দাল নিহত, সৈন্যবাহিনী লণ্ডভণ্ড। দুটি মৃত্যু সংবাদ দাবানলের মতো ছড়িয়েছে। দিল্লির সিংহাসনের অধিকর্তা ইসলাম শাহের মৃত্যু এবং বাবর পুত্র হুমায়ুনের মৃত্যু। ইসলাম শাহের উত্তরাধিকারী ৩ জন, তারা সিংহাসন দখলে নেয়ার চেষ্টায় আছেন। জায়গায় জায়গায় তুমুল যুদ্ধ শুরু হয়েছে। ছোট রাজ্যের রাজারা কোন পক্ষ নেবেন ঠিক করতে ব্যস্ত। হুমায়ুনের উত্তরাধিকারী শিশু আকবর, মোগল শিবির শান্ত, আমিরদের মধ্যেই যা কিছু অস্থিরতা। তারা জানতে চান হুমায়ুনের মৃত্যু সংবাদ কতটুকু সত্যি। হুমায়ুন গুরুতর অসুস্থ, এটা সত্যি। রাজমহিষীরা সবাই চলে এসেছেন, এটাও সত্যি। অসুস্থ হুমায়ুন রাজমহিষীদের তত্ত্বাবধানে আছেন। তারা হুমায়ুন সম্পর্কে কোনো তথ্যই জানাচ্ছেন না। সম্রাটের ব্যক্তিগত মৌলানাকে তাঁবুতে ঢুকে চিন্তিত অবস্থায় বের হতে দেখা গেছে। সম্ভবত তিনি শেষ যাত্রার প্রস্তুতি হিসেবে তওবা করিয়েছেন। আমিররা বৈরাম খাঁর সঙ্গে বৈঠকে বসেছেন। বৈরাম খাঁর কাছ থেকে যদি ভেতরের কিছু খবর পাওয়া যায়। বৈরাম খাঁ বললেন, আমার ধারণার সম্রাট হুমায়ুন মৃত। রাজমহিষীদের কাছ থেকে ইঙ্গিত সেরকম পাচ্ছি। আমিরদের একজন সালার খাঁ বললেন, এই অবস্থায় আমাদের করণীয় কি? বৈরাম খাঁ বললেন, আপনারা চিন্তা করে বের করুন কি করবেন। সত্যি সত্যি সম্রাটের মৃত্যু হয়ে থাকলে আমি আছি যুবরাজ আকবরের পেছনে। আকবর একজন শিশু? বৈরাম খাঁ বললেন, শিশু বড় হবে, ততদিন আপনারা থাকবেন শিশুর অভিভাবক। আর আপনারা যদি মনে করেন এমন বিশৃঙ্খল অবস্থায় না থেকে মির্জা কামরানের সঙ্গে যোগ দেবেন, সেই পথও খোলা। মির্জা হিন্দাল নিহত, এই খবর আপনারা জানেন। তিনি বীরের মতো ভাইয়ের জন্য যুদ্ধ করে মরেছেন। মির্জা আসকারি আমাদের সঙ্গেই বন্দী অবস্থায় আছেন। মির্জা কামরান শক্তি সংগ্রহের চেষ্টা আছেন। আপনাদের মধ্যে কেউ যদি তার হাত শক্তিশালী করতে চান, করতে পারেন। আরেক আমির বললেন, কেউ যদি অন্য শিবিরে যেতে চায় তাকে বাধা দেওয়া হবে না? বৈরাম খাঁ বললেন, সম্রাট অসুস্থ, তিনি এই বিষয়ে কোনো ফরমান জারি করতে পারছেন না। আর আমি শুধু সেনাবাহিনীর প্রধান, আমার পদমর্যাদা আমিরদের নিচে।
বৈঠকের শেষে ৩ জন আমির জানালেন তারা হুমায়ুনের শিবিরে থাকবেন না, তবে মির্জা কামরানের দলেও যোগ দেবেন না। তাদের রাজনীতির প্রতি বৈরাগ্য চলে এসেছে, তারা মক্কায় হজ করতে যাবেন, সেখান থেকে ফেরার সম্ভাবনাও ক্ষীণ। বৈরাম খাঁ বললেন, এমন যদি হয় আমাদের সম্রাট সুস্থ আছেন এবং ভালো আছেন, তাহলে কি আপনারা হজে যাওয়ার বাসনা ত্যাগ করবেন? আমিররা মুখ চাওয়াচাই করছেন। বৈরাম খাঁ ঠিক কি বলতে চাচ্ছেন বোঝা যাচ্ছে না। যতই দিন যাচ্ছে বৈরাম খাঁর আচার আচরণ ততই রহস্যময় হয়ে উঠছে। বৈরাম খাঁ বললেন, সম্রাট হুমায়ুন সম্পূর্ণ সুস্থ। স্বপ্নে আদিষ্ট হয়ে তিনি চিল্লায় ছিলেন। চিল্লার মেয়াদ আগামীকাল ফজর ওয়াক্তে শেষ হবে, তখন তিনি সবাইকে দর্শন দেবেন। আমিররা সবাই একসঙ্গে বললেন, মার হাবা। বৈরাম খাঁ বললেন, আপনাদের মধ্যে যারা মক্কায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তারা সম্রাটের দর্শন পাবেন না। তাদেরকে কিছুক্ষণের মধ্যেই মক্কার দিকে যাত্রা শুরু করতে হবে। প্রধান আমির ফৈয়াজ খাঁ বললেন, এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন না। বৈরাম খাঁ বললেন, এই সিদ্ধান্ত আমার না, সম্রাট হুমায়ুনের। তিনি অবিশ্বস্ত আমিরদের আলাদা করার দায়িত্ব আমাকে দিয়েছেন। এই দায়িত্ব আমি ভালোমতোই সম্পন্ন করেছি। সম্রাটের মিথ্যা মৃত্যু সংবাদ রটানো আমার একটা কৌশল মাত্র। ফজরের নামাজ শেষ হয়েছে। প্রধান আমিরকে নিয়ে বৈরাম খাঁ নদীর কাছে গেছেন। পাথরের উপর বসে হুমায়ুন বই পড়ছেন। আমিরের কুর্নিশের জবাবে তিনি মাথা ঝাঁকালেন। ফৈয়াজ খাঁ বললেন, ইনি আমাদের সম্রাট না। আপনি তাকে ঠিকমতো শিখিয়ে দেন নাই কুর্নিশের জবাবে কি করতে হয়। বৈরাম খাঁ বললেন, এই কাজটা আমি আপনার জন্য রেখে দিয়েছি, আপনি শেখাবেন। সম্রাট কি তাহলে ইন্তেকাল করেছেন? না, তবে অবস্থা সঙ্গীন। যে কোনো মুহূর্তে আমরা তার মৃত্যু সংবাদ পাব। হায় আল্লাহ, কি দুঃসংবাদ! বৈরাম খাঁ বললেন, প্রতিটি দুঃসংবাদের সঙ্গে একটি সুসংবাদ থাকে। সুসংবাদ শুনুন। পাঞ্জাবের রাজা সুলতান আদম গক্করের হাতে মির্জা কামরান বন্দী হয়েছেন। সম্রাট হুমায়ুনের প্রতি শুভেচ্ছার নিদর্শন হিসেবে তিনি বন্দী কামরানকে হস্তান্তর করতে চান। শুকুর আলহামদুলিল্লাহ। এখন আপনার পরিকল্পনা কি? বৈরাম খাঁ বললেন, সম্রাট হুমায়ুন জীবিত থাকুন বা মৃত থাকুন, আমি দিল্লি দখল করব। এই সুযোগ দ্বিতীয়বার আসবে না। ইসলাম শাহের ৩ পুত্র নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করেছে। এরা কেউ আমার বাহিনীর সামনে দাঁড়াতে পারবে না। ফৈয়াজ খাঁ বললেন, সিকান্দার শাহের কিন্তু বিশাল বাহিনী। আমি পাঞ্জাব দিয়ে ঢুকব। সিকান্দার শাহের কল্পনাতেও নেই কেউ পাঞ্জাব দিয়ে ঢুকে তাকে আক্রমণ করতে পারে। যুদ্ধযাত্রায় নকল হুমায়ুন থাকবেন? অবশ্যই। সে থাকবে হাতির পিঠে। আপনি অন্য আমিরদের নিয়ে তাকে ঘিরে থাকবেন, যাতে নকল হুমায়ুনকে স্পষ্ট দেখা না যায়। আপনার সাহসের তারিফ করছি। বৈরাম খাঁ বললেন, বুদ্ধির তারিফ করছেন না? অবশ্যই। আমার প্রিয় সম্রাট পবিত্র কোরআনের একটি আয়াত প্রায়ই পাঠ করতেন। সেই আয়াতে আল্লাপাক বলেছেন, আমি তোমাদের ভাগ্য তোমাদের গলায় হারের মতো ঝুলাইয়া দিয়াছি। ইহা আমার পক্ষে সম্ভব। দেখা যাক সম্রাট হুমায়ুনের ভাগ্যে কি লেখা। বৈরাম খাঁ শেষ মুহূর্তে হাতির পিঠে করে নকল হুমায়ুনের যাত্রা বাতিল করলেন। তিনি ঘোড়সওয়ার বাহিনী নিয়ে অতি দ্রুত অগ্রসর হবেন। হাতি যথেষ্ট দ্রুতগামী হলেও ঘোড়ার অনেক পেছনে পড়ে থাকবে। হুমায়ুনের জীবনের আশা সবাই ত্যাগ করেছেন। আগে বেদানার রস খানিকটা মুখে নিতেন। পুরো একদিন এক রাত্রি পার হয়েছে, বেদানার রসও মুখে নিতে পারছেন না। তাঁর চোখ বন্ধ। আগে ডাকলে অস্ফুট শব্দ করে সাড়া দিতেন, এখন সাড়াও দিচ্ছেন না। হুমায়ুন মাতা মাহিম বেগমকে চিকিৎসক পুত্রের আরোগ্য লাভের আশা ছেড়ে মন শক্ত করার পরামর্শ দিয়েছেন। মাহিম বেগম অর্ধমৃত অবস্থায় আছেন। তিনি খাদ্য গ্রহণ বন্ধ করে দিয়েছেন। এখন মধ্যরাত্রি। বহু বছর আগের একটি ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। হুমায়ুনের বিছানার চারপাশ দিয়ে হামিদা বানু হাঁটতে হাঁটতে বলছেন, আমার প্রাণের বিনিময়ে হে আল্লাপাক, তুমি সম্রাটের জীবন ভিক্ষা দাও।
চতুর্থবার ঘূর্ণন শেষ করে হামিদা বানু চমকে তাকালেন। হুমায়ুন চোখ মেলে তার দিকে তাকিয়ে আছেন, মায়াময় হাসি হাসি চোখ। হুমায়ুন বললেন, হামিদা, বিড়বিড় করে কি বলছো? হামিদা বানু ছুটে এসে সম্রাটকে জড়িয়ে ধরে বললেন, কিছুক্ষণ আগে খবর এসেছে বৈরাম খাঁ সিকান্দর শাহকে পরাজিত করে দিল্লি দখল করেছেন। আপনি এখন হিন্দুস্তানের সম্রাট। হুমায়ুন ক্ষীণ গলায় বললেন, এই সংবাদ আমি পেয়েছি। কিভাবে পেয়েছেন? আমার কন্যা আকিকা বেগম স্বপ্নে এসে আমাকে বলেছে, গরম পানির ব্যবস্থা করতে বলো, আমি স্নান করে শুকরানা নামাজ পড়ব। উঠে বসার সামর্থ্য কি আপনার আছে? হ্যাঁ আছে, ইনশাল্লাহ। আমি সম্পূর্ণ সুস্থ। আচার্য হরিশঙ্কর তার ঘরে বিছানায় শুয়ে আছেন। তার হাতের কাছে মালসায় আগুন জ্বলছে। তিনি মালসার আগুনে মাঝে মাঝে হাত সেঁকছেন। আগুনের উত্তাপে তার খানিকটা আরাম বোধ হয়। ঘরে পচা মাংসের বিকট দুর্গন্ধ। হরিশঙ্কর ফুটফরমাস খাটার জন্য যে ছেলেটিকে রেখেছিলেন সে পালিয়েছে। মালসায় আগুন অনেক কষ্টে হরিশঙ্কর নিজেই জ্বালিয়েছেন। হরিশঙ্করের প্রচণ্ড পানির পিপাসা পেয়েছে। পানি দেওয়ার কেউ নেই। খাট থেকে নেমে পানির সন্ধান করবেন সেই শক্তি পাচ্ছেন না। ব্যাধি সারা শরীরে ছড়িয়েছে। এতদিন যন্ত্রণা বোধ ছিল না, এখন হঠাৎ হঠাৎ তীব্র যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণার চেয়ে মৃত্যু অনেক ভালো। মৃত্যু আসছে না। আমার বাবা কোথায় জানেন? হরিশঙ্কর তাকালেন। আকিকা বেগম নামের প্রেতটা আবার এসেছে। রোগ থেকে তার যেমন মুক্তি নেই, প্রেতের হাত থেকেও মুক্তি নেই। আকিকা বেগম বলল, আমার বাবা এখন হিন্দুস্থানের সম্রাট। হরিশঙ্কর বললেন, হেই, যা যা, না গেলে তোর গায়ে আগুন ছুঁড়ে মারব। আকিকা বেগম খিলখিল করে হাসছে। হরিশঙ্কর আগুনের মালসা ছুঁড়ে মারলেন। জ্বলন্ত কয়লা ঘরময় ছড়ালো, কাপড়ে লাগল। দেখতে দেখতে ঘরে আগুন ধরে গেল। আগুন এগিয়ে আসছে হরিশঙ্করের দিকে। হরিশঙ্কর নড়লেন না, মন্ত্রমুগ্ধের মতো আগুনের দিকে তাকিয়ে রইলেন। হুমায়ুন দিল্লির সিংহাসনে বসেছেন। তারিখ 23 জুলাই 1555 খ্রিস্টাব্দ। তার ডান পাশে শিশুপুত্র আকবর। আকবরের মাথায় পাগড়ি পরানো ছিল, সে পাগড়ি খুলে ফেলেছে। আমিররা একে একে এসে সম্রাট হুমায়ুনের হাত চুম্বন করলেন। সম্রাট সবার কুশল জিজ্ঞাসা করলেন। আমিরদের পরে এলেন বৈরাম খাঁ। হুমায়ুন সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। বৈরাম খাঁকে চমকে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি ঘোষণা করলেন, বৈরাম খাঁকে আমি খানে খানান, রাজাদের রাজা সম্মানে সম্মানিত করছি। আমার শরীর ভালো যাচ্ছে না, হঠাৎ মারা যেতে পারি। এমন কিছু ঘটলে নকল হুমায়ুন দিয়ে সিংহাসন রক্ষা করতে হবে না। আমার অবর্তমানে উনি হবেন আকবরের অভিভাবক। আকবর বয়প্রাপ্ত হওয়া না পর্যন্ত বৈরাম খাঁর নির্দেশে হিন্দুস্তান চলবে। বৈরাম খাঁ বললেন, আমার প্রাণের চেয়েও প্রিয় সম্রাট অনেক কষ্ট করেছেন, তাকে আমি আর কোনো কষ্ট করতে দেব না। বাকি জীবন তিনি কাটাবেন মনের আনন্দে। আমাদের চারপাশে অনেক বিদ্রোহী আফগান আছে, তারা বিশৃঙ্খলার চেষ্টা চালাবে। সম্রাটকে এইসব কিছুই দেখতে হবে না, আমি দেখব। আমিররা বললেন, মার হাবা। চিকের আড়াল থেকে মহিলাদের চাপা হাসি শোনা যাচ্ছে। অন্তঃপুরের সবাই দীর্ঘদিন পর দরবার শুরুর দৃশ্য দেখতে এসেছেন। মেয়েদের কণ্ঠস্বর এত উঁচু হওয়া উচিত না যে অন্য পুরুষেরা তা শুনতে পায়। সমস্ত নিয়মের ব্যতিক্রম করে উঁচু গলায় গোলবোদন বললেন, আমার ভাই হিন্দুস্তানের সম্রাট বাদশাহ হুমায়ুনকে মোবারকবাদ। হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় মির্জা কামরানকে প্রাসাদের এক প্রকোষ্ঠে রাখা হয়েছে। প্রকোষ্ঠের বাইরে অস্ত্রধারী সৈনিকেরা পাহারায় আছে। সম্রাটের নির্দেশে জওহর মির্জা কামরানের কাছে এসেছে। জওহরকে বলা হয়েছে সে যেন কামরানকে শান্ত রাখার চেষ্টা করে। কামরান বললেন,
তুমি কি আগে কখনো আমার নফর ছিলে? জহর বলল, না জনাব, আমি সবসময়ই সম্রাটের আবদাবচি ছিলাম, এখনও আছি। কামরান বললেন, কয়েকদিনের রোজা আমার রাখা হয়নি, তুমি কি আমার হয়ে কাজা রোজা রাখতে পারবে? জহর বলল, অবশ্যই পারব, তবে আপনার রোজা আপনারই রাখা উচিত। শিকলের কারণে আমি নামাজ পড়তে পারছি না, তুমি সম্রাটকে বলে আমার নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। জহর বলল, ইশারায় নামাজ পড়ার বিধান আছে, আপনি ইশারায় নামাজ পড়ুন। আরে বুরবাক, ইশারায় নামাজ না হয় পড়লাম, ইশারায় অজু করব কিভাবে? কঠিন সময়ের নামাজে অজু লাগে না। কামরান বললেন, তাও ঠিক। তুমি আমার বিষয়ে কি শুনেছ? আমার কি মৃত্যুদণ্ড হবে? আমি অতি তুচ্ছ একজন পানিবাহক, আমার সঙ্গে এই বিষয়ে কারোর কথা কেন হবে? তাও ঠিক। আচ্ছা শোনো, মির্জা আসকারীকে কি শাস্তি দেওয়া হয়েছে? আপনি তো জানেন তাকে কি শাস্তি দেওয়া হয়েছে। আমি কিছুই জানি না, আমাকে কিছুই জানানো হয় না। জহর বললেন, সম্রাট তাকে ক্ষমা করেছেন, নিজ খরচায় তাকে মক্কা পাঠানোর ব্যবস্থা করেছেন। মির্জা কামরান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আবারও তোমার সম্রাট ভুল করলেন। সে যে মক্কা থেকে ফিরে আসবে না এবং সৈন্য সংগ্রহ করবে না, এই নিশ্চয়তা কি? আমি সম্রাট হলে তাকে মক্কা পাঠাতাম, তবে তার আগে তার চোখ তুলে নিতাম। জহর বলল, কেউ কারো মতো না। তা ঠিক। আমাকে কবে সম্রাটের কাছে নেওয়া হবে তা কি জানো? জনাব, আমি অতি তুচ্ছ একজন আবদাবচি। মির্জা কামরান বললেন, তুচ্ছ মাঝে মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। এই বিষয়ে একটা শের শুনতে চাও? আপনি শোনাতে চাইলে আগ্রহ নিয়ে শুনব। মির্জা কামরান বললেন, ধুলার একটি তুচ্ছ কণা চোখকে অচল করে দিতে সক্ষম। জহর বলল, অতি উত্তম শের, মার হাবা। তোমার সম্রাট হুমায়ুনের শের কি আমার চেয়ে উত্তম? দুজনের শের বিবেচনার যোগ্যতা আমার নেই জনাব। কামরান বললেন, তোমার যোগ্যতা পানির মশক বগলি নিয়ে ঘোরাঘুরিতেই সীমাবদ্ধ। জহর বলল, এক একজনের কাজ এক এক রকম। মির্জা কামরান বললেন, অনেকক্ষণ তোমার সঙ্গে বকবক করেছি, আমার মাথা ধরে গেছে, তুমি বিদায় হও। জহর ঘর থেকে বের হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই প্রধান কারারক্ষী মির্জা কামরানের ঘরে ঢুকল। কামরান বললেন, আমাকে কি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? প্রধান কারারক্ষী বলল, না, সম্রাট আপনাকে জীবন ভিক্ষা দিয়েছেন। শুকুর আলহামদুলিল্লাহ। তবে আপনার চোখ তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, আপনাকেও পাঠিয়ে দেওয়া হবে মক্কায়। হতভম্ব কামরান বললেন, চোখ কখন তোলা হবে? এখনই। আমি কি আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবো না? না, আপনাকে দেখলে আপনার ভাই দুর্বল হয়ে যাবেন, আপনার শাস্তি মওকুফ হয়ে যেতে পারে। কেউ তা চাচ্ছে না। মির্জা বললেন, কেউটা কে? প্রধান কারারক্ষী বললেন, কেউয়ের মধ্যে সবাই আছে, আপনার নিজের মা মহামান্য গুলরুখ বেগমও আছেন। মির্জা কামরান বললেন, আমাকে নিয়ে চলো, চোখ তোলো। মির্জা কামরানের চোখ উৎপাটনের একটি প্রত্যক্ষদর্শী বিবরণ জহরের বইয়ে আছে। এই রোমহর্ষক বিভৎস বর্ণনা বাদ থাকুক, ছোট্ট একটা অংশ বলা যেতে পারে। চোখ তোলার জন্য একজনকে চাকু হাতে মির্জা কামরানের হাঁটুর উপর বসতে হল। কামরান তাকে ধমক দিয়ে বললেন, চোখ তুলতে এসেছে, চোখ তোলো, হাঁটুতে ব্যথা দিচ্ছ কেন, বুরবাক। মক্কা যাওয়ার দিন কামরানের সঙ্গে হুমায়ুনের দেখা হল। কামরান তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং নিজের একটি কবিতা আবৃত্তি করার অনুমতি প্রার্থনা করলেন। সম্রাট বললেন, ভাই, তুমি কবিতা পড়ো। মির্জা কামরান দীর্ঘ কবিতা আবৃত্তি করলেন। কবিতাটির শুরু এরকম, মাটির ভাণ্ডে অমৃত ধারণ করা যায় না। আমি মির্জা কামরান মাটির ভাণ্ড ছাড়া কিছু না, আমি গরল ধারণ করতে পারি, অমৃত কখনো না। হুমায়ুন স্বর্ণভাণ্ড, তিনি এ কারণেই হৃদয়ে অমৃত ধারণ করতে পেরেছেন। সম্রাট হুমায়ুন কবিতা শুনে শিশুদের মতো হাউমাউ করে কাঁদলেন। বীরভূমের নোকরা গ্রামে হুমায়ুন তারেক আমির তখতি খাঁকে পাঠিয়েছেন।
হিন্দুস্তান সম্রাট এই অঞ্চলের লক্ষ্মীবাই নামের একজনকে তার সঙ্গে আহার করার নিমন্ত্রণ জানিয়েছেন। লক্ষ্মীবাইকে নিয়ে যাওয়ার জন্য 16 বেহারার রাজকীয় পালকি এসেছে। তখতি খাঁ সম্রাটের একটি হুকুমনামা সঙ্গে এনেছেন। হুকুমনামায় লক্ষ্মীবাইকে 500 বিঘা লাখেরাজ জমি দান করা হয়েছে। তখতি খাঁ অনেক অনুসন্ধান করেও লক্ষ্মীবাইকে খুঁজে পেলেন না। যতটুকু জানা গেল, লক্ষ্মীবাইয়ের স্বামী এবং পুত্র ডাকাতের হাতে নিহত হয়। লক্ষ্মীবাই চরম অভাবে পর্যুদস্ত হয়ে ভিক্ষুক দলভুক্ত হয়। অনেকদিন সে নোকরা গ্রামেই ভিক্ষা করত, দীর্ঘদিন এই অঞ্চলে নেই। সৌভাগ্য লক্ষ্মীবাইয়ের পাশ দিয়ে গেল, বেচারি তা স্পর্শ করতে পারল না। রাত্রির দ্বিতীয় প্রহর সম্রাট হুমায়ুন লাইব্রেরিতে ছবির রং বিষয়ক একটা পাণ্ডুলিপি তার হাতে এসেছে। তিনি মন্ত্রমুগ্ধ হয়ে রং তৈরির কলাকৌশল শিখছেন। পানিতে অদ্রবণীয় রং কি করে দ্রবণীয় করা যায় সেই কৌশল পড়ে তিনি মুগ্ধ। তার ইচ্ছা করছে এখনই পরীক্ষা করে দেখতে। কে যেন সম্রাটের সামনে এসে দাঁড়িয়ে কুর্নিশ করল। লাইব্রেরির চারদিকে বৈরাম খাঁর বিশেষ বাহিনী পাহারা দিচ্ছে। তাদের এড়িয়ে একটি মাছিরও হুমায়ুনের কাছে আসা সম্ভব না। হুমায়ুন চমকে তাকালেন। হামিদা বানু কুর্নিশ করছেন। হুমায়ুন বললেন, এই মুহূর্তে আমি একটি রাজকীয় ফরমান জারি করছি। সম্রাটকে তার স্ত্রী হামিদা বানুর কুর্নিশ করার প্রয়োজন নেই। হামিদা বানু হাসলেন। সম্রাট বললেন, এত রাতে এখানে কেন? হামিদা বানু বললেন, সম্রাট গভীর মন দিয়ে বই পড়ছেন, এই দৃশ্য আমার দেখতে ভালো লাগে। আপনি জানেন না, প্রায়ই আমি আড়াল থেকে পাঠরত অবস্থায় আপনাকে দেখি। আজ সামনে এসেছি। আজ সামনে আসার পেছনে কি কোনো কারণ আছে? একটা আর্জি নিয়ে এসেছি। আর্জি মঞ্জুর? না শুনি আর্জি মঞ্জুর। সম্রাট হ্যাঁ সূচক মাথা নেড়ে বললেন, এখন তোমার আর্জি বলো। হামিদা বানু বললেন, আমরা যখন পালিয়ে বেড়াচ্ছিলাম তখন এক রাতে আমরা খোলা প্রান্তরে ছিলাম। অচেনা একটা গাছের নিচে বসেছিলাম। আপনার মনে আছে? আমার মনে আছে। হামিদা বানু বললেন, আমার খুব শখ আপনাকে নিয়ে ওই জায়গায় আবার যাই। সম্রাট বললেন, তোমাকে আগেই বলেছি, আর্জি মঞ্জুর। ফিনিক ফোটা জ্যোৎস্না স্নাত রজনী। হুমায়ুন পত্নী হামিদা বানু অচেনা এক বৃক্ষে হেলান দিয়ে বসে আছেন। হুমায়ুন কোনো কারণ ছাড়াই বৃক্ষের চারপাশে ঘুরছেন। সম্রাট একা আসেননি, তার নিরাপত্তার জন্য বিশাল বাহিনী নিয়ে বৈরাম খাঁ এসেছেন। সেনাবাহিনী দৃষ্টির আড়ালে আছে। হুমায়ুন বললেন, হামিদা, আনন্দ পাচ্ছ? হামিদা জবাব দিলেন না। ওই রাতে তিনি খিলখিল করে হেসেছিলেন, আজ তার চোখ ভর্তি অশ্রু। হুমায়ুন হঠাৎ লক্ষ্য করলেন, হামিদা বানু যেখানে বসে আছেন তার উল্টা দিকে দুটি কিশোরী মেয়ে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। এদের তিনি চেনেন। একজন তার কন্যা আকিকা বেগম, অন্যজন তার বান্ধবী, যার নাম মনে পড়ছে না। সম্রাট নিশ্চিত আফিমের নেশার কারণে এই ধরনের বিভ্রম হয়তো তার মধ্যে তৈরি হচ্ছে। এই মেয়ে এবং তার বান্ধবীকে তিনি রাজপ্রাসাদেও কয়েকবার দেখেছেন। হুমায়ুন তাদের দিকে কয়েক পা এগুতেই মেয়ে দুটি খিলখিল করে হেসে দৌড়ে পালাল। হামিদা বানু চমকে উঠে বললেন, কে হাসে, কে হাসে? হুমায়ুন বললেন, কেউ হাসে না হামিদা। হিন্দুস্তানে এক বিচিত্র পাখি আছে, যখন সেই পাখি ডাকে মনে হয় কিশোরী মেয়ে হাসছে। হিন্দুস্তান অতি অদ্ভুত দেশ। হামিদা বানু বললেন, আপনি কি আমার হাত ধরে একটু বসবেন? হঠাৎ পাখির ডাক শুনে ভয় পেয়েছি। হুমায়ুন স্ত্রীর পাশে এসে বসেছেন। তাদের গায়ে অবাক জ্যোৎস্না গলে গলে পড়ছে। দুজনেই অপেক্ষা করছেন হিন্দুস্তানের অদ্ভুত পাখির ডাক আরেকবার শোনার জন্যে। রাজা আসে, রাজা যায়, প্রজাও যায়, নতুন প্রজা আসে। কিছুই টিকে থাকে না। ক্ষুধার্ত সময় সব কিছু গিলে ফেলে, তবে গল্প গিলতে পারে না। গল্প থেকে যায়। বাদশাহ নামদারের কিছু গল্প শোনানো শেষ হল। পরিশিষ্ট। বৈরাম খাঁ কিন্তু খাঁ ছিলেন না, তিনি বেগ।
জওহর আফতাবজি তার গ্রন্থে বৈরাম বেগ বলে উল্লেখ করেছেন। তাকে খাঁ উপাধি দিয়ে সম্মানিত করেন ইরানের শাহ তামাশপ। আমার ধারণা সম্রাট হুমায়ুন বৈরাম খাঁর প্রতিভা ধরতে পারেননি। তিনি বৈরাম খাঁকে তার প্রতি অনুগত একজন হিসেবেই জেনেছেন। পারস্য থেকে ফেরার পর সম্রাট হুমায়ুনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। বৈরাম খাঁকে তিনি সর্বোচ্চ সম্মান খান খানান উপাধি দেন। একই সঙ্গে তার জন্য পানি সরবরাহের কাজে নিযুক্ত জওহর আফতাবজিকে পাঞ্জাবের রাজকোষের কোষাধ্যক্ষ করে দেন। জওহরের এই নিয়োগ হুমায়ুনের আবেগের কারণে হয়েছে। জওহরের রাজকোষ চালানোর যোগ্যতা ছিল না, সম্রাটের ইচ্ছা বলে কথা। বৈরাম খাঁ নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেন। তিনি সম্রাট হুমায়ুনকে সব ঝামেলা থেকে মুক্ত রাখেন। সম্রাটের মৃত্যুর পর বালক আকবরের অভিভাবক হিসেবে হিন্দুস্তানের শাসনভার তার হাতে চলে আসে। আমিরদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে থাকে। আকবরের মাতা হামিদা বানু নিজেও শঙ্কিত হন। তিনি মনে করেন বৈরাম খাঁ কখনোই আকবরের হাতে ক্ষমতা দেবেন না। আকবরকে থাকতে হবে বৈরাম খাঁর পুতুল হয়ে। আকবর সিংহাসনে বসেই বৈরাম খাঁকে বললেন, আপনি মোগল রাজবংশের জন্য অনেক পরিশ্রম করেছেন, আপনার বিশ্রাম প্রয়োজন। বৈরাম খাঁ বললেন, আপনি কি মনে করছেন এখন আমাকে আপনার প্রয়োজন নেই? আকবর বললেন, আমার প্রয়োজনের চেয়ে আপনার বিশ্রাম জরুরি। বৈরাম খাঁ বললেন, আমি বিশ্রামে যাচ্ছি, আমার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি। আকবর বললেন, আপনি হিন্দুস্তানে বিশ্রাম করবেন না, বিশ্রাম করবেন মক্কায়। বৈরাম খাঁ বললেন, আমি স্বেচ্ছায় মক্কায় যেতে না চাইলে আপনার সাধ্য নেই আমাকে মক্কায় পাঠানো। বিশাল মোগল সেনাবাহিনীর আমি প্রধান, সৈনিকরা আমার অনুগত। তারপরেও আপনি যেহেতু চাচ্ছেন আমি মক্কায় চলে যাব। বৈরাম খাঁ আহত এবং বিষণ্ণ হৃদয়ে মক্কায় রওনা হলেন। সম্রাট আকবরের পাঠানো গুপ্তঘাতকেরা বৈরাম খাঁকে পথেই হত্যা করল। পৃথিবীর ইতিহাসে আকবরের পরিচয় আকবর দ্য গ্রেট। বৈরাম খাঁর করুণ পরিণতি গ্রেট আকবরের কাছ থেকে আশা করা যায় না। তবে প্রদীপের নিচেই থাকে অন্ধকার। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা বিখ্যাত বই বাদশাহ নামদার। আজ ৮ম পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।